আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার পর আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা জানো যে ঈদের আগে আমাদের পদার্থবিজ্ঞানে জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের মূলত থিওরিগুলো শেষ করেছি। সেখানে আমি উল্লেখ করেছিলাম, আবারও বলি, যে লেন্স সংক্রান্ত, প্রিজম সংক্রান্ত, অনুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত এবং দূরবীক্ষণ যন্ত্র সংক্রান্ত এই চারটা বিষয়ের উপর কিন্তু সৃজনশীল প্রশ্ন হয় বেশি এই অধ্যায়ে। আগেও বলছি, আজকে আবারও বললাম। আর এমসিকিউ প্রশ্ন বা জ্ঞান অনুধাবনের প্রশ্ন তো এছাড়াও কুটিনাটি থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতেই পারে। তো আজকে আমরা বেশ কিছু সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আর কি আলোচনা করব, যেহেতু থিওরি ওই চারটা টপিকস এবং আনুষঙ্গিক বিষয়গুলো অনেকটাই আমরা শেষ করতে পারছিলাম। ওকে, চলো তো আমরা মূল পড়াতে চলে যাই। এইখানে আমি প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন এখানে লিখে রাখছি। তো সৃজনশীল প্রশ্ন মধ্যে আমরা যদি খেয়াল করি যে বিষয়টা কি, একটি সমুত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ বলেছি এখানে 30 সেন্টিমিটার। সমুত্তল কি? সমুত্তল বলতে কি বুঝি? সমানভাবে উত্তল, এরকম লেন্সকে বলা হয় সমুত্তল। মানে একটা লেন্স এরকম, যার দুই পৃষ্ঠই সমানভাবে উত্তল, এটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এটাকে বলবো আমরা সমুত্তল। তে তার বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। তা আমরা জানি লেন্সের বক্রতার ব্যাসার্ধ কিন্তু দুইটা, R1 R2। তাহলে এখানে 30 সেন্টিমিটার বলতে কোনটা লিখবো? তো এখানে বলেই দিছি যেহেতু সমুত্তল লেন্স, সমানভাবে উত্তল লেন্স, তাহলে উভয় পৃষ্ঠ সমানভাবে উত্তল, এক্ষেত্রে দুই পৃষ্ঠেরই বক্রতার ব্যাসার্ধ হবে 30 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলা হয়েছে লেন্সটিকে সূর্যের আলোতে রেখে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে পর্দায় একটা উজ্জ্বল আলোর স্পট বা বিম্ব পাওয়া গেল। তো আগেও আমরা কিন্তু লেন্স নিয়ে কথা বলছিলাম, যেমন উত্তল লেন্স মানে একটা সরল অনুবীক্ষণ যন্ত্র, তোমরা নিজেরা লেন্স দিয়ে দেখতে পারো। হ্যাঁ, এই এই লাইটের মধ্যে কিংবা ঘরের লাইটের মধ্যে কিংবা সূর্যের আলোর মধ্যে যে গেলে সেটা ধরো, আলোগুলা কিন্তু উত্তল লেন্স কী করে এক বিন্দুতে মিলিত করে এরকমভাবে যদি আলো পাঠানো হয় তাহলে দেখা যায় যে সেটা কিন্তু এক বিন্দুতে মিল হয়ে যায়। এই যে এক বিন্দুতে মিল হয়ে গেল এরকম। তো বলছে যে এইখানে যেহেতু সবচাইতে বেশি মিলিত হইলো, এখানে কিন্তু আলোর উজ্জ্বলতাটা সবচাইতে কি বেশি পাওয়া যাবে। তো সূর্য থেকে আলো আসে, আমরা জানি অনেক দূরে থেকে আলোকরশ্মি আসলে সেটা কিন্তু মূলত সমান্তরাল আলোকরশ্মি। এই যে সমান্তরাল আলোকরশ্মিগুলো এখানে এসে এই জায়গাতে মিলিত হইল, এই যে বলছে যে সেখানে সবচাইতে উজ্জ্বল আলোর স্পট বা বিম্ব পাওয়া গেল। তাহলে এইখানে সবচাইতে উজ্জ্বল আলো, তাহলে এই বিন্দুটা যেখানে বিম্ব পাওয়া যায় সেটাকে বিম্বের দূরত্ব বলবো। সকল দূরত্ব তো আলোক কেন্দ্র থেকে মাপতে হয়, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা ধরে নিতে পারি, এটা তোমাদের জ্ঞান থেকে আছে, জ্ঞানে আছে, সেটা হলো বস্তু যদি অসীমে থাকে বিম্ব হয় কোথায়? প্রধান ফোকাসে। তো সূর্যের আলো, সূর্য থেকে যে আলো আসছে কোটি কোটি কিলোমিটার দূরে থেকে, তো এত দূরে থেকে আলো আসলে সেগুলো কিন্তু সমান্তরাল আলোকরশ্মি। তাহলে সেটা কোথায় মিলিত হয়? হ্যাঁ, সেটা কিন্তু প্রধান ফোকাসে মিল হয়। ওই হিসাবে এটাকে ফোকাস দূরত্ব বলতে পারবা, আবার 30 সেন্টিমিটার দূরকে ফোকাস দূরত্ব বলতে পারবা, আবার বিম্বের দূরত্ব বলতে পারবা। হ্যাঁ, ফোকাস দূরত্ব আর বিম্বের দূরত্ব একটা, সেটা আমরা ব্যাখ্যা করে দিব, দুইটা একই এখানে, এই ক্ষেত্রে অন্তত একই। আচ্ছা, তো যাই হোক, আবারও বলি, তাহলে একটা লেন্সের উভয় পৃষ্ঠের কিন্তু বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়েছে সেটা দেওয়া আছে। কোথা থেকে আলো আসছে? সূর্য থেকে, মানে অনেক অনেক দূরে থেকে। তাহলে সূর্যের দূরত্ব তথা বস্তুর দূরত্ব এখানে ইনফিনিটিভ ধরবো। হ্যাঁ, বলতে পারো যে 15 কোটি কিলোমিটার ধরবো, তাও দিয়ে করতে পারো, অসুবিধা নেই, একই রেজাল্ট আসবে। আচ্ছা, এখন চাইছে কি সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমত বলছে যে তুল্য লেন্স কাকে বলে, তারপরে দূরে অবস্থিত গাছপালা ছোট দেখায় কেন। কি আমরা নিজেরা কি খেয়াল করি, আমাদের নিজের বাড়িতে যে মেহগনি গাছটা আছে, নারকেল গাছটা আছে অনেক উঁচু, কিন্তু আমার গ্রাম থেকে যখন পাশের গ্রামের গাছগুলা দেখি সেই গাছগুলা কিন্তু মনে হয় যে উচ্চতা কম। কিংবা এরকম দেখা যায় যে আমরা একটা রেল লাইনে দাঁড়াইলাম, দাঁড়ালে কি মনে হয় রেল লাইন কাছাকাছি অঞ্চলে
প্রশস্ততা বেশি, যতই দূরে গেছে প্রশস্ততাটা কি কমে গেছে, এরকম মনে হয়। তো এরকম মনে হয় কেন? এখানে বলছি যে দূরে অবস্থিত গাছপালা ছোট দেখায় কেন, ওই প্রশ্নটাও কিন্তু করতে পারতো যে রেল লাইনকে ক্রমশ সরু মনে হয় কেন, এটার উত্তরটাও আমরা দেখব। তারপরে এই উদ্দীপকের তথ্য থেকে লেন্সটার উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়, কিংবা এই লেন্সের সাথে যে আরেকটা লেন্স আমরা যুক্ত করি, দুই লেন্সে মিলে তুল্য ফোকাস দূরত্ব বা ক্ষমতা কত হবে। হ্যাঁ, দেখো পাশে লিখে রাখছি বুটেক্স 15, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রশ্নটা করছি, যে এই যে অথবার প্রশ্নটা এটা। তা আজকে এটাও একটু বলে রাখি যে আজকে যে সিকিউগুলো এমসিকিউগুলো দেখবো, এগুলো বেশিরভাগগুলাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় আসছে, এছাড়া বোর্ড পরীক্ষাতে আসে, কলেজের পরীক্ষাতে আসে। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। তো যাই হোক, আরেকটা প্রশ্ন করছি যে এই লেন্সটাকে যদি, লেন্সটা সাধারণত কাচের হয়, এটাকে যদি আমরা পানিতে নিমজ্জিত করি, 1.33 প্রতিসরাঙ্কের কোনো তরলে বা পানিতে নিমজ্জিত করি, তাহলে তার এই লেন্সের ক্ষমতা বাড়বে না কমবে, সেটা আমাদের কাছে জানতে চাইছে। এই লেন্সের ক্ষমতা বলতে কি বুঝি? এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি পাঠাইলাম, পাঠানোর পরে সে এই যে আলোগুলো সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই লেন্সের তার ক্ষমতার দ্বারা সেটাকে কি করছে, এক জায়গায় অভিসারী করছে, এক জায়গায় মিলিত করছে। এই যে একটা লেন্স, তার উপর আপতিত সমান্তরাল আলোক রশ্মিগুলোকে যে অভিসারী করা, কিংবা অবতল লেন্স হইলে অপসারী করে দূরে সরাই দেওয়া, এই অভিসারী করা বা অপসারী করার সামর্থ্যটাকেই বলা হয় কি লেন্সের ক্ষমতা। তাহলে এমনি যতটুক দূরে মিল করতে পারছে, যদি পানিতে ডুবানির পর যদি যে এতটুক না আরো দূরে যায় মিল করতেছে, কাছে মিল করতে পারতেছে না, তাহলে বুঝবো যে ক্ষমতা কমে যাচ্ছে। আর যে গেলে যদি ফোকাস দূরত্ব কমে গেছে, মানে আরো আরো আগেই মিল করছে, তাহলে বুঝবো যে ক্ষমতা বেড়ে গেছে। তো এই ধরনের গাণিতিকভাবে আমরা বিশ্লেষণটা করব, পর্যায়ক্রমে আসি। আগে প্রশ্নের বিষয়টা আমরা মাথায় নিলাম। এই প্রশ্নের উদ্দীপককে কি বললো? একটি সমতল লেন্স আছে, যার উভয় পৃষ্ঠ বক্রতার ব্যাসার্ধ সমান, সেটা দেওয়া আছে। সূর্য থেকে আলো গেছে 30 সেন্টিমিটার দূরে, কিন্তু বিম্ব গঠিত হয়েছে। এই তথ্যগুলো নিলাম, এরপর চাওয়াগুলো দেখেন। তো যাই হোক, আমরা একটা একটা করে আসি। প্রথমে আসো তুল্য লেন্স কাকে বলে, তুল্য বা সমতুল্য। আচ্ছা, আমরা এরকম যদি বিষয়টা চিন্তা করি, ধরো এই 10 টাকার নোট আর 10 টাকার নোট, এই দুইটার তুল্য টাকা কোনটা? একটা 20 টাকার নোট, একটা 20 টাকা যে কথা, দুইটা 10 টাকা কিন্তু একই কথা। এরকম আমরা যে রোদ পড়ছি, এটা একটা রোদ, এটা একটা রোদ। ধরো এই রোদটা হইলো 10 ওহম আর এটা হইলো 20 ওহম। হ্যাঁ, এটা একটা রোদ, এটা একটা। তাহলে 10 ওহম আর 20 ওহম দুইটা রোদ যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, দুইটাই মিলে কি 30 ওহম। এখন এই দুইটা বাদ দিয়ে গেলে একটা 30 ওহমের একটা রোদ লাগাই, ওই একটা রোদকে কিন্তু এই দুইটার কি বলা যায়? তুল্য রোদ। এরকমভাবে তুল্য লেন্স, দুইটা লেন্স দিয়ে যে জায়গায় বিম্ব গঠিত হবে, দুই লেন্সের পরিবর্তে যদি এমন একটা লেন্স লাগাই, তাতে যদি একই জায়গায় বিম্ব গঠিত হয়, তাহলে সেই একটা লেন্সকে তুল্য লেন্স বলা হবে। আমি একটা চিত্রের মাধ্যমে ঘটনাটা দেখাচ্ছি। ধরো হ্যাঁ, এরকম একটা লেন্স আছে, এরকম আরেকটা লেন্স আছে। দুইটা লেন্সকে পরস্পরের কি করছি? সংস্পর্শে একই অক্ষ বরাবর স্থাপন করছি। এই লেন্সের যে অক্ষ যেটা, এই লেন্সের অক্ষ সেটা একই। এখন এইখান থেকে যদি কোনো একটা বস্তুর আলোকরশ্মি এইখানে যায়, ধরো পি থেকে একটা আলোকরশ্মি এইখানে গেল, এই লেন্স দ্বারা অভিসারী হইল, আবার এইখান থেকে আবার এইখান থেকে এখানে আসলো, পি থেকে আরেকটা আলোকরশ্মি গেল পিও বরাবর, যেটা মনে করা যায় কিউ বিন্দুতে মিল হইল। তাহলে এই যে পি বিন্দুর বিম্ব, সেটা কোথায় গঠিত হইল? কিউ বিন্দুতে। কয়টা লেন্স দ্বারা? দুইটা লেন্স, প্রথম লেন্স, দ্বিতীয় লেন্স। দুই লেন্স দ্বারা এই পি বিন্দুতে বস্তু রাখলে কিউ বিন্দুতে আমরা বিম্ব পাইলাম। এখন দুইটা লেন্সকে যদি আমি সরাই ফেলি, সরাই অর বদলে গেলে একটা লেন্স দিই, তাতে যদি পি বিন্দুতে বস্তু রেখে কিউ বিন্দুতে বিম্ব পাই, তাহলে ওই একটা লেন্সকে এই দুইটা লেন্সের কি বলা যাবে? তুল্য লেন্স। অর্থাৎ এই দুই লেন্সের যে জায়গায় বিম্ব গঠন করে, যদি একটা লেন্স রেখে যদি ওই একই বস্তুর জন্য একই বিম্ব পাই, তাহলে ওই একটা লেন্সকে এই দুইটা লেন্সের কি বলা হবে? তুল্য লেন্স। আরেকটাও মনে রাখতে পারো যে তুল্য লেন্স তো জানলা, এই তুল্য লেন্সের ক্ষমতা, এটাও তোমাদের একটু মনে রাখা দরকার। তুল্য লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস এরকম P3, হ্যাঁ, এরকম আরও দিতে পারো। যদি দুইটা লেন্স হয়,
তাহলে পি ইকুয়াল টু P1 প্লাস P2। যদি তিনটা লেন্স আরেকটা নিতাম P3। এখন একটা রোধের মতো দুইটা রোধ শ্রেণীতে যুক্ত করলে RS ইকুয়াল টু যেমন R1 প্লাস R2, তিনটা রোধ যুক্ত করলে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এরকম যদি যতটা লেন্স হবো সবগুলো লেন্সের ক্ষমতা যোগ করলে তুল্য লেন্সের ক্ষমতা পাবে। অনেকটা রোধের মতোই, তাই না? কি রোধের সূত্র পড়ছি RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এরকমভাবে যতটা রোধ থাকবো তাদের সমষ্টি। এটা একটু নলেজে রাখবো, এটা দিয়ে আমাদের কিন্তু এখানে একটা অঙ্ক করতে হবে। কারণ এখানে বলা হয়েছে উদ্দীপকের লেন্স, এমনি একটা লেন্স আছে ওর সাথে আরও এত ডায়োপ্টারের একটা উত্তল লেন্সকে সমবায় করলে, সমবায় তো বুঝো একটার পর একটা যুক্ত করলে তখন দুইটাই মিলে ফোকাস দূরত্ব কত হবো সেটা নির্ণয় করতে বলছি। তো এই নলেজ আমরা রাখলাম। তা আশা করি আমরা তুল্য লেন্সটা বুঝতে পারছি। ওকে, এখন আসো যে দূরে অবস্থিত গাছপালা ছোট দেখায় কেন, এটা একটা প্রশ্ন। আসলে কোনো একটা বস্তু বড় দেখবো না ছোট দেখবো সেটা নির্ভর করে ওই বস্তুটার দুই প্রান্ত থেকে আলোকরশ্মি আমাদের চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে সেই কোণের উপর। হ্যাঁ, যেমন কতগুলা জিনিস আরও এগুলো রিলেটেড প্রশ্ন আছে। যেমন একটু উড়োজাহাজ যখন আকাশে উড়ে যায় তখন সেটা আমাদের কাছে ছোট মনে হয় কেন, তাই না? কি মনে হয়? একটা উড়োজাহাজ দিয়ে যে 1 হাত 1.5 হাত লম্বা, অথচ এই উড়োজাহাজের মধ্যে 500 জন 400 জন যাত্রী, তাহলে এই 1-1.5 হাতের মধ্যে এত যাত্রী থাকে কিভাবে? আসলে কিন্তু উড়োজাহাজ ছোট হয়ে যায় নাই, কিন্তু আমি দেখতেছি ছোট। কেন ছোট দেখি, এটা একটা বিষয়। তে এটার কারণ হচ্ছে যে কোনো একটা বস্তু চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ বড় হইলেই বড় দেখা যাবে, ছোট হইলেই ছোট দেখা যাবে। ধরো এটাই হচ্ছে আমাদের চোখ, এই চোখে কিন্তু একটা উত্তল লেন্স আছে। এখন এই চোখ থেকে কিছুটা দূরে এইখানে একটা আমাদের বস্তু আছে। তো এই যে এই বস্তুটা ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তাহলে এই বস্তু দুই প্রান্ত এসে আমাদের চোখের লেন্সে কিন্তু এই কোণটা উৎপন্ন করছে। এখন বস্তুটা যে আরেকটু দূরে হয়, হ্যাঁ বস্তুটা যে আরেকটু দূরে হয়, ধরো এই জায়গাতে একটা বস্তু আছে, কি বস্তু কিন্তু উচ্চতা সমানই, কিন্তু এবার দেখো এই দূরে থেকে এসে এখানে চোখে যে কোণটা উৎপন্ন করছে কোণ কিন্তু এর চাইতে কি ছোট। তাহলে আরো দূরে গেলে কোণের পরিমাণ কি আরো ছোট হবে। তাহলে কোনো একটা বস্তু চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে কি বলা হয়? বীক্ষণ কোণ। কি কোণ? বীক্ষণ কোণ। আর এই বীক্ষণ কোণ যত ছোট হবে বস্তুটাকে তত আমরা ছোট দেখব। তাহলে একটা রেল লাইনের কথা যদি দেখো, এই যে একই ঘটনা, এই যে এটা একটা রেল লাইন মনে করো। তাহলে রেল লাইনে আমি এইখানে দাঁড়ায় দেখতেছি, এখানে যে কোণ উৎপন্ন করতেছে যতই দূরে যাইতেছে কোণ আরো কমতেছে। তাহলে এইখানে গেলে কিন্তু কি আমাদের কোণের পরিমাণটা কি আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই যে আরো ছোট হয়ে যাচ্ছে তাহলে ওইখানে রেল লাইনটা কিন্তু আমাদের কাছে কি ছোট মনে হবে। তাহলে কোনো একটা বস্তু দূরে থাকলে বা কোনো একটা গাছপালা দূরে থাকলে ছোট মনে হয়, কারণ যতই দূরে যা সেই বস্তুর দুই প্রান্ত থেকে আমাদের চোখে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণের পরিমাণটা কি ছোট হয়ে যায়। এই কারণে বস্তুগুলাকে আমরা কি দেখি, গাছগুলাকে আমরা কি দেখি, ছোট দেখি। ওকে, এটা জানলাম। এখন আসো উদ্দীপকের লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তা আমরা আগেও বলছি যে কোনো গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করব উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা সাজাই ফেলব। তাহলে আমরা যদি এখানে আগে সাজাই, দেখো এইখানে সাজাইলে আমরা কি 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 আছে। একটি সমতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে সমানভাবে উত্তল, উভয় পৃষ্ঠ সমানভাবে উত্তল। তাহলে এইখানে ধরো এটা একটা লেন্স, তাহলে এটার ব্যাসার্ধ কিন্তু সমানভাবে উত্তল এরকম। তাহলে আমরা লিখি প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 30 সেন্টিমিটার। দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R2 ইকুয়াল টু -30 সেন্টিমিটার। হ্যাঁ, -30 সেন্টিমিটার। এটার মধ্যে মাইনাস দিলাম না মানে তো এটা প্লাস, এটা মানে মাইনাস দিলাম কেন? কারণ লেন্সের নিয়ম হলো যে দিক থেকে আলো যাবে এরকম যায় এরকম যায় এরকম যায়। তার আলোর সাপেক্ষে এই যে আলো যে গেল আলোর সাপেক্ষে এই পৃষ্ঠটা কিন্তু উত্তল, তাহলে উত্তলের জন্য প্লাস।
দ্বিতীয় পৃষ্ঠে যখন আলো গেল, এই পৃষ্ঠটা কিন্তু এই আলোর সাপেক্ষে কিন্তু অবতল, তাহলে অবতলের জন্য কি মাইনাস, এই কারণে কিন্তু মাইনাস। এরকম তোমার উত্তল সমতল বা সমতল অবতল এরকম যে কোনো লেন্সে কাজ করলে তোমার প্রথম পৃষ্ঠটা আলোর সাপেক্ষে উত্তল না অবতল সেটা দেখতে হবে। যদি আলোর সাপেক্ষে উত্তল হয় প্লাস, আলোর সাপেক্ষে অবতল হলে সেটা কি দিয়ে রাখবো, মাইনাস। আচ্ছা, এটা আমরা জানলাম। এরপরে তোমার আর কি আছে সেটা দেখো, যে সূর্যের আলোতে রেখে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে একটা কি বিম্ব পাওয়া গেল, তাহলে এটা বিম্বের দূরত্ব। তাহলে আমরা লিখি যে বিম্বের দূরত্ব, বলো বিম্বের দূরত্বটা কি দিয়ে প্রকাশ করি? বিম্বের দূরত্ব ভি ইকুয়াল টু হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। এখন সেটা কি প্লাস দিব না মাইনাস দেবে, এটা একটা কিরকম লেন্স, সমুত্তল উত্তল লেন্স। উত্তল লেন্স আলোক রশ্মি কিন্তু কি সত্যিকারে এখানে যায় মিল হয়েছে, আর আমরা জানি ও সেমে রাখলে প্রধান ফোকাসে যায় মিল হয়, তাহলে সত্যিকার আলো মিল হইলে সেখানে কিন্তু বিম্ব কি প্লাস। আর নির্ণয় করতে বলছে কি প্রতিসরাঙ্ক, এটা দিয়ে আমরা চালায় দিই যে এখানে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলছে। প্রতিসরাঙ্ক কি দিয়ে প্রকাশ করি, মিউ ইকুয়াল টু 1। তো সাধারণত লেন্স কাঁচের তৈরি হয়, তাহলে তুমি ইচ্ছা করলে মিউ জি দিতে পারো। আচ্ছা, তাহলে প্রতিসরাঙ্ক। আরেকটা বিষয়, কোথা থেকে আলো আসতেছে, সূর্য থেকে। সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, ইচ্ছা করলে 15 কোটি কিলোমিটার লেখে করতে পারো। আর এই কোটি কোটি কিলোমিটার মানে এটা অনেকটা অসীম দূরত্ব আমরা বলতে পারবো। তাহলে এইখানে আমরা যদি লিখি যে বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু ইনফিনিটি, তুমি চাইলে 15 কোটি কিলোমিটার লেখাও করতে পারবা, সেটা আমি দেখাই দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তো এখন আমাদের প্রতিসরাঙ্ক বের করতে বলছে। এখন প্রতিসরাঙ্ক আছে এরকম সূত্র কই? আমরা এই লেন্স প্রস্তুতকারকের সমীকরণ পড়ছি, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1। হ্যাঁ, এরকম কিন্তু জানি যে একটা সূত্র কি আছে, এই তোমরা আগে লেখো না, আমি এখানে বলতেছি যে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা আমরা জানি। এখন এই যে মিউ তথা মিউ জি, এটা কাজ কারণে জি দিলাম। এখন r1 আছে, r2 আছে, মিউ জি বের করব, কিন্তু এফ তো দেওয়া নাই, তাহলে এফ বের করতে হবে। এফটা কেমনে বের করব সেটা আমরা জানা দরকার। তা আমরা এখানে গ নাম্বারে আগে এটা একটু পরে লাগবে, এখানে বলছি তোমরা আগে লিখো না, আগে এটা লিখি যে আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু কিন্তু 1/f। এই জানি কিনা? জানি। তাহলে এখানে বি এর মান হচ্ছে 30, এইখানে দিলাম 1/30 প্লাস 1/u মানে ইনফিনিটি, আর এটা 1/f। তো 1/ইনফিনিটিভ সমান কত জানি আমরা? 1/ইনফিনিটিভ সমান আমরা কত জানি? তাহলে এইখানে যদি আমি একটু মুছে পরে আবার লিখতেছি, 1/ইনফিনিটিভ সমান কিন্তু 0, তাহলে 1/30 প্লাস 0 ইকুয়াল টু 1/f। তাহলে 0 তো থাকা না থাকা এই কথা, 1/30 সমান f, তাহলে সুতরাং f ইকুয়াল টু হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এই 30 সেন্টিমিটার কিন্তু আমরা প্রথম লেন্সের ফোকাস দূরত্ব আমরা পেয়ে গেলাম। তো এখন ওই যে আবার আমরা জানি, যদি এখানে লিখি যে আবার একটু আগে লিখছিলাম সূত্রটা, যে আবার 1/f ইকুয়াল টু কি জানি, যে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস হচ্ছে 1/r2। তাহলে 1/f, এফ এর মান একটু আগে পাইছি 30, মিউ জি দিই, তাহলে মিউ জি মাইনাস 1 ইন্টু 1/30, ওই r2 মান মাইনাস 30 কারণে ওই মাইনাসে মিললে প্লাস হবে। তাহলে এটা দিলাম, বা 1/30 ইকুয়াল টু মিউ জি মাইনাস 1 ইন্টু 30 লসাগু নিলে 1 প্লাস 1 মানে কি 2। এই 30 কাটা দাও, তাহলে 30 কেটে দিলে পাইতেছ বা মিউ জি মাইনাস 1 ইকুয়াল টু এই 30 কাটা, তাহলে 2টা নিচে আসলো হাফ, তাহলে মিউ জি ইকুয়াল টু 1 এই পাশে গেল 1 প্লাস হাফ মানে 1.5। তাহলে আমরা কিন্তু প্রথমটার উত্তর পেয়ে গেছি যে
লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, অথবা আগে যে আমাদের প্রশ্নটা ছিল যে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, সেটা আমাদের হয়ে গেল। ওকে, এখন দ্বিতীয় যে প্রশ্নটা করছে যে উদ্দীপকের লেন্সের সাথে এত ডায়োপ্টারের একটি উত্তল লেন্স সমবায় করলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত হবে বা ক্ষমতা কত হবে সেটা। এটা বুটেক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলে 2015 সালে কিন্তু এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, এগুলা এমসিকিউ এক একটা আনসার করলে 5 নাম্বার করে কিন্তু ভর্তি পরীক্ষায় নাম্বার। আচ্ছা, এখন আমরা সেটাতে যাই। এইখানে যে মানটা পাইলাম সেটা কিন্তু আমাদের দরকারও আছে, একটু পরে কাজেও লাগবে। এফ এর মান কত পাইছি মনে আছে তো? একটু আগে পাইছি এফ এর মান 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন লিখি এত ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স নিব। তো প্রথমে লিখি যে মানে অথবা গ, এখানে বলতেছে যে অথবা আনসারটা করতেছি এখন। তাহলে সেক্ষেত্রে আগের প্রথমে কিন্তু এফ এর মানটা ওইটা নির্ণয় যেটা আছে ওটা ঠিকই আছে। এখন আবার করি, তাহলে আমরা পাচ্ছি যে প্রথম লেন্সের ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার পাইছি। তোমরা হয়তো জানো যে এটা যে সেন্টিমিটার, কিন্তু এর আছে আবার ডায়োপ্টারে যখন কাজ করবা তখন অবশ্যই কিন্তু এককটা মিটারে নিতে হবে। তাহলে এখানে সেন্টিমিটার আছে, যেহেতু আবার এটার সাথে এটাতে যুক্ত করব, কাজে এইখানে কিন্তু আমাদের এটা মিটারে বানাই নিতে হবে। তাহলে প্রথম লেন্সের ফোকাস দূরত্ব তুমি চাইলে F1 দিয়ে রাখো, নাইলে একটু আগে যেখানে করছো না হয় এখানে F1 দিয়ে রাখো, অসুবিধা নেই। তাহলে বা F1 ইকুয়াল টু 0.3 মিটার। তারপরে আমাদের দ্বিতীয় যার একটা লেন্স যুক্ত করলাম, তারপরে দ্বিতীয় লেন্সের ক্ষমতা P2 ইকুয়াল টু দেওয়া আছে 1.67 ডায়োপ্টার। এখন আমরা জানি একটু আগে দেখো তুল্য লেন্সের আলাপ করছি, কি তুল্য লেন্সের ক্ষমতা সংযোজিত লেন্সসমূহের ক্ষমতার কি সমষ্টির সমান। তাহলে আমরা তুল্য লেন্সের ক্ষমতা সেটা কিন্তু আমরা এখন পেয়ে যাব। এই P2 তো ডাইরেক্টই দেওয়া আছে, এখন কথা হলো এটা প্লাস নিব না মাইনাস নিব, এটা একটা কথা। এত ডায়োপ্টারের একটি উত্তল লেন্স সমবায় যুক্ত করছি, তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ক্ষমতা কিন্তু প্লাস, এটা প্লাসই থাকবে, অসুবিধা নেই। কিন্তু যদি অবতল বলতো তাহলে P2 সমান কিন্তু লেখন লাগতো মাইনাস, এরকম যেটি দেওয়া থাকুক সেটা। হ্যাঁ, আচ্ছা, এখন এই মানটা কিন্তু আমি এই জায়গাতে রেখে দিতেছি, কারণ অলরেডি বের করছি। মিউজির মান কত? 1.5 রাখছি, 1.5। ওকে, এখন একটু মুছে ফেলতেছি, জায়গার স্বল্পতার কারণে মুছে ফেলতেছি। আচ্ছা, তাহলে দেখো P ইকুয়াল টু P1 এর মান তো না, F1 আছে। F1 মানে কি? P1 এর বদলে 1/F1 লেখা যায়, প্লাস P2 এর বদলে কত? 1.67। তাহলে P ইকুয়াল টু 1/0.3 প্লাস 1.67। তাহলে P ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করো, উপরে দশমিক তুলে দিলে 10, তাহলে 3.33 আসতেছে। 3.33 প্লাস 1.67 সমান হচ্ছে 5 ডায়োপ্টার। তার মানে তুল্য লেন্সের ক্ষমতা কিন্তু পাইলাম 5 ডায়োপ্টার। এটা আমাদের দ্বিতীয় লেন্সটা দেওয়া ছিল, এটার ক্ষমতা 1.67, আর প্রথমটার যেটা এটার সঙ্গে যুক্ত করে এটা পেলাম। আর যদি গেলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব চাইতো, তাহলে ফোকাস দূরত্ব হইলে অসুবিধা নাই। আবার P ইকুয়াল টু কি জানি? 1/F। তুল্য লেন্সের ক্ষেত্রে বড় হাতের F ব্যবহার করা হয়। তাহলে F ইকুয়াল টু হচ্ছে 1/P, তাহলে 1/, হচ্ছে কি 5, ওই 0.2 মিটার। এভাবে তুল্য লেন্সের তুমি চাইলে ক্ষমতা বের করতে পারবা, চাইলে কি ফোকাস দূরত্ব বের করতে পারবা। ওকে, আমরা আশা করি এই ধরনের তুল্য লেন্সের যে কোনো প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারবো। ওকে, এখন দেখো উচ্চতর দক্ষতার প্রশ্নটাতে আমরা আসতেছি।
উচ্চতর দক্ষতার প্রশ্নটাতে কি বলা হইল? বলা হইল যে এবার ওই যে লেন্সটা সেটাকে পানিতে বা কোনো একটা তরলে নিমজ্জিত করব। ধরো আমরা বলছি যে কোনো চশমা বা লেন্স এটা কিন্তু আমরা একটা এক বালতি পানির মধ্যে ডুবাইতে পারি। তাহলে ডুবাইলে তখন তার ক্ষমতা কেমন চেঞ্জ হয় সেটা আমরা দেখব। এমনি যখন একটা চশমা থাকে এটা বায়ু সাপেক্ষে কাজ, কিন্তু কাজটা যখন পানিতে ডুবাইলাম ওর চারদিকের মাধ্যমটা তখন কি পানি, তখন সেটা পানি সাপেক্ষে কাজ। তাহলে পানি সাপেক্ষে কাজ ধরে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা ঘ নাম্বার লিখি। আর একটু বলে রাখি এই প্রশ্নটা কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষায় 2017 সালে আসছে। হ্যাঁ, যে এরকম এই সত্য দেওয়া আছে। পরে বলছে আমি এখানে একটু খালি পড়াইছি, বলছি যে তার ক্ষমতা বাড়বে না কমবে, ওইখানে প্রশ্ন আসছে এভাবে যে তার ক্ষমতা কত হবে নির্ণয় করো। তাহলে ওই বাড়বে কমবে আঙ্গের সৃজনশীল প্রশ্ন তো এভাবে করে এখানে কথাটা একটু খালি বদলাইছি, আর কিছুই না। তাহলে আমরা জানি বলি, আমরা জানি লেন্সটা যদি পানিতে নিমজ্জিত করি তাহলে ফোকাস দূরত্ব 1/, কি দেওয়া যায়, এফ ড্যাশ দিলাম। আগে যেটা ছিল এফ, এখন দিলাম কি এফ ড্যাশ। তাহলে এফ ড্যাশ সমান এই পানিকে নিমজ্জিত করছি, তাহলে ডব্লিউ মিউজি, ওই যে পানির সাপেক্ষে কাজ 1/r1 - 1। এখানে R1 R2 কোনো পরিবর্তন করব কি না, উত্তর হচ্ছে না। কারণ একটা লেন্স যে পরিমাণ বাঁক দেওয়া আছে পানিতে ডুবাইলে কিন্তু বাঁক কমে না, বাড়ে না, কাজে বক্রতার ব্যাসার্ধ R1 R2 এটাই থাকবে। ওকে, তাহলে 1/f ড্যাশ মানে এটা, আচ্ছা তুমি চাইলে এখনই ক্ষমতা লিখে ফেলতে পারো বা এমনি রাখো। ডব্লিউ মিউজি, ডব্লিউ মিউজির বদলে কি লেখা যায়, মিউজি বাই মিউ ডব্লিউ -1 ইন্টু এটার মান তো হলো 30 প্লাস হচ্ছে ওইটা 30। তাহলে 1/f ড্যাশ মানে পি ড্যাশ দিয়ে দাও, মানে পানিতে নিমজ্জিত করলে তখন যে ক্ষমতা। তো মিউজির মান একটু আগে আমরা পাইছি, যেখানে লিখেও রাখছি কত 1.5, আর মিউ ডব্লিউ এর মান বলেই দিছে কত প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করা হয়েছে 1.33। তাহলে এটা গেল ইন্টু এখানে কত 30 লসাগু নিলে প্রত্যয়। তাহলে এখানে একটা রেজাল্ট পেয়ে যাবা। হ্যাঁ, রেজাল্ট তোমরা পেয়ে যাবো। দেখো ক্যালকুলেশন করো কত আসে। আমি একটা ক্যালকুলেশন করে দেখছিলাম কত আসছে। ক্যালকুলেশন করে আমি যেটা পাইছিলাম, ও আরেকটা কথা এখানে বলে নেওয়া দরকার, ক্ষমতার এককটা কি, ডায়োপ্টার। তাহলে ডায়োপ্টার হইতে গেলে অবশ্যই আমি বলছি যে দূরত্বগুলো সেন্টিমিটার না নিয়ে কি করতে হবে, মিটার নিতে হবে। তাহলে মিটার নিলে তোমার এটা কি সেন্টিমিটার আছে না, এই সেন্টিমিটারে কিন্তু মিটার বানাই নেবো। তাহলে এখানে একটু 0.3 মিটার, এখানে -0.3 মিটার, এটা একটু লিখে নিও। হ্যাঁ, এগুলা একটু, আর এটা অবশ্যই এখানে দরকার নাই, এখানে দরকার নাই। তাহলে এটা দরকার নাই, যে এটা মানে উচ্চতর দক্ষতা আমার এই জিনিসগুলো। তাহলে একটু এখানে 0.3 একটু কথাটা যুক্ত করে না, মানে কি সেন্টিমিটারটাকে মিটার করে নিলাম, তাহলে 0.3 দিলাম। তাহলে দেখা যাবে যে এখানে যে ক্ষমতাটা পাচ্ছ, আমি যেটা ক্যালকুলেশন করছিলাম যে 0.85 ডায়োপ্টার কি। তাহলে কি দেখা গেল যে প্রথম লেন্সের যে আমরা ক্ষমতা যেটা পাইছি ওর তুলনায় কি বেশি পাইলাম না কম পাইলাম, বলো। প্রথম লেন্সের ফোকাস দূরত্ব কি পাইছিলাম, এফ ইকুয়াল টু পাইছিলাম 30 সেন্টিমিটার, মানে কি 0.3 মিটার। তাহলে এইখানে প্রথম অবস্থায় ক্ষমতা ছিল পি ইকুয়াল টু 1/f, দরকার পড়লে নিচে করে নিতে পারো এটুকুর করার পরে যে প্রথম লেন্সের, প্রথম অবস্থায় লেন্সের বা বায়ুতে লেন্সের ক্ষমতা এভাবে লিখে রাখতে পারো, বায়ুতে লেন্সের ফোকাস দূরত্ব এত, সুতরাং ক্ষমতা এত। তাহলে 1/0.3 মানে কি 3.33 ডায়োপ্টার। তাহলে আগে যা ছিল এখন কিন্তু ওর চাইতে কি কমে গেছে, অর্থাৎ একটা লেন্সকে পানিতে যখন নিমজ্জিত করি তখন তার কি ক্ষমতা কি কমে যায়, এটা হলো সিদ্ধান্ত। এভাবে লিখতে পারো যে দেখা যাচ্ছে এত স্মলার দেন পি, অর্থাৎ প্রথম অবস্থায় বায়ুতে যে লেন্সের ক্ষমতা ছিল তার চাইতে কি কমে গেছে। ওকে, এখন ছোট্ট ছোট্ট কিছু প্রশ্নের এমসিকিউর উত্তরগুলো তৈরি করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে দেখো একটু আগে আমরা তুল্য লেন্স পড়ছি, তাই না?
প্রশ্নটা এরকম যে এফ ফোকাস দূরত্বে দুইটা উত্তর লেন্স। এখন 2 নম্বর প্রশ্ন আসলাম, আগের সৃজনশীলটা দিয়ে বলি। এফ ফোকাস দূরত্বের দুটি উত্তর লেন্স সমবায় করলে তুল্য ফোকাস দূরত্ব কত হবে? তুল্য ফোকাস দূরত্ব কত হবে? হ্যাঁ, তোমাদের এখানে এ বি সি দিয়ে আমি অপশন দিচ্ছি, তোমরা একটু কাজটা করতে থাকো যে কত আসে। তোমরা উত্তরটা লিখে দাও, একটু আমার কমেন্ট বক্সে লিখে দেবা, যার যার রোল নাম্বার নাম তো একটা রুলটা তো লিখেই দেবা। হ্যাঁ, তাহলে এখানে লিখলাম 0 f/2 f 2f। তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও। আমি 3 নাম্বার আসতেছি, এটা একটা এগুলা কি এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ। লেন্সের ফোকাস দূরত্বের মাত্রা কোনটি? এরকম প্রশ্ন তোমাকে করব। ক খ গ না দিয়ে আমরা এবিসি দিতেছি। এতে হলো দেখো m l² 3/3, ভিতে দিল m l² 3/2, সিতে দিল l/2, ডিতে দিল l/1। কোনটা হয় আমাকে জানাও। 2 নম্বর দিয়ে কোনটা উত্তর, 2 এর এ না বি না সি, এরকম 3 এর এ না বি না সি, সেটা জানাও। আমি আরেকটা প্রশ্ন লিখতেছি, তোমরা উত্তরগুলো তৈরি করতে থাকো। 4 নাম্বার এই প্রশ্নটা এমসিকিউ আসে। আরেকটা কথা বলি যে এই 2 নাম্বার প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিইউ, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 17 সালে আসছে। এই প্রশ্নটা যদি আমি বলি, এটাও কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে 17 সালে আসছে। হ্যাঁ, এরকম প্রশ্নগুলো করে। এখন যেটা আসতেছি সেটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কত 13 সালে এরকম একটা প্রশ্ন আসছে, এরকম যে 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তর লেন্স হতে কত দূরে বস্তু স্থাপন করলে দ্বিগুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। এরকম একটা প্রশ্ন হলো। আচ্ছা, এই দুইটার উত্তর নিশ্চয় হয়ে গেছে। তারপরে তোমাদের একটু হেল্প করি। দেখো, তুল্য লেন্সের ক্ষমতা একটু আগে বলছি, পি ইকুয়াল টু কি, P1 প্লাস P2। তাহলে পি এর বদলে যদি আমি ফোকাস দূরত্ব আসি A1/f সমান 1/f1 প্লাস 1/f2, তাহলে 1/f ইকুয়াল টু কি, দুইটারই ফোকাস দূরত্ব কিন্তু বলা হয়েছে এফ ফোকাস দূরত্বের। হ্যাঁ, দুইটারই ফোকাস দূরত্ব বলা হয়েছে এফ। তাহলে এখানে 1/f ইকুয়াল টু কি 2/f, তাহলে এফ ইকুয়াল টু কিন্তু f/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে বি। ওকে, আসো 3 নাম্বারটা, সেটা 1 মিনিটে বলে নেই। 3 নাম্বারটা কি, লেন্সের ফোকাস দূরত্বের মাত্রা কোনটি? সরি, এখানে লেন্সের ফোকাস দূরত্ব না, একটু কথাটা বদলায় না, লেন্সের লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি? ফোকাস দূরত্বের মাত্রা অবশ্যই এখানে দেই নেই, এই কারণে বদলাইলাম না, ওইটাও একটা প্রশ্ন হইতে পারত। ক্ষমতার মাত্রা কোনটি একটু চেঞ্জ করে নাও, লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি? তা আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু কত, 1/f।
তাহলে এফ মানে ফোকাস দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল, তাহলে সেটা হচ্ছে এল ইনভার্স। তাহলে উত্তরটা হচ্ছে এই। হ্যাঁ, একটু আগে দিয়েছিলাম ফোকাস দূরত্বের মাত্রা কি, তো ফোকাস দূরত্ব তো এফ, তাহলে এফ এর জন্য মাত্রা তো হবে এল। তা আমি যেহেতু সেই অপশন দেইনি এই কারণে এটা বদলাইলাম আর কি, সেটা হইলে এল হইতো আর কি। হ্যাঁ, ওকে, এখন আসো 4 নাম্বারটার উত্তর, সেটা আমরা কেমনে করব। এই ধরনের প্রশ্ন কিন্তু সৃজনশীলের মধ্যেও দেওয়ার সুযোগ আছে, এমসিকিউ এর মধ্যেও দেওয়ার সুযোগ আছে। তে এখানে আমরা বলছি যা যা দেওয়া আছে সেগুলো একটু সাজাবো। 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তোলন, তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে এখানে এফ ইকুয়াল টু 16 সেন্টিমিটার। বাংলা লেখলাম না, তোমরা একটু লিখে নেবা, লিখে নেওয়াটাই উত্তম। কত দূরে বস্তু স্থাপন করলে দ্বিগুণ বিবর্তিত বিম্ব পাওয়া যাবে। এখন এইখানে অবশ্য একটা কথা আছে, বিম্ব তোমার কখনো বলে দিতে পারে দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে, বলে দিতে পারে দ্বিগুণ বিবর্তিত অবাস্তব বিম্ব পাওয়া যাবে, কখনো আবার বাস্তব অবাস্তব না বলে দুইটাই দিতে পারে। তার মানে তোমার দুইটাই ধরে রাখবো, বাস্তব হইলে কি করতে দূরে, অবাস্তব হইলে। তো এখানে আপাতত বাস্তব দিয়ে করতেছি, অবাস্তব হইলে কেমনে করা যায় সেটাও বলে দিব। তে বিবর্ধন, বিবর্ধন ইংরেজি কি, ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের প্রথম অক্ষর হচ্ছে এম। তো বিবর্ধন, আসলে বিবর্ধনের সমীকরণটা হচ্ছে মাইনাস বি বাই ইউ। তোমাদের অনুবীক্ষণ যন্ত্র পড়াইতে গিয়ে সেটা বলছি। এখন এই জায়গায় যদি মডুলাস করি, মডুলাস মানে মান, তখন আর মাইনাস টাইনাস থাকে না, শুধু মান হয়ে যায়। হ্যাঁ, তাহলে মডুলাস এম ইকুয়াল টু হচ্ছে কি তোমার মান, মানটা কয় গুণ, কয় গুণ বলছে দ্বিগুণ, তাহলে বিবর্ধন গুণ দ্বিগুণ, এর মান 2 সমান হইল বি বাই ইউ। যে মডুলাস করলে তখন আর এই মাইনাস লেখা লাগে না, তাহলে ভাগ, তাহলে 2 ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে সুতরাং ভি বাই ইউ ভি ইকুয়াল টু 2u। এখন বাস্তব না অবাস্তব সেটা খেয়াল করতে হবে। বিম্ব বাস্তব, বাস্তব দূরত্ব সবসময় কি প্লাস, অবাস্তব দূরত্ব কি মাইনাস। তো এখানে লিখবো যেহেতু বিম্ব বাস্তব, তাহলে সুতরাং বি ইকুয়াল টু হচ্ছে প্লাস 2u। আর যদি অবাস্তব বলতো তাহলে বলতাম যেহেতু বিম্ব অবাস্তব, তাহলে বি ইকুয়াল টু কি মাইনাস 2u। এই হলো পার্থক্য, আর কিছু না। ওকে, এখন আমাদের বের করতে বলছে কি, যে কত দূরে বস্তু স্থাপন করলে বস্তুর দূরত্ব, তাহলে বস্তুর দূরত্ব কি দিয়ে প্রকাশ করি, ইউ। বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু হোয়াট আমরা জানি, বলো এগুলাতে কি সূত্র পড়ে, আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে বি এর বদলে দিলাম 2u প্লাস হচ্ছে ইউ সমান এফ এর মান হচ্ছে 16। 2u লসাগু নিলে আমরা 1 প্লাস 2 পাচ্ছি সমান 1/16। তাহলে 2u ইকুয়াল টু 48, সুতরাং ইউ ইকুয়াল টু হচ্ছে 24। অর্থাৎ লেন্স থেকে 24 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে দ্বিগুণ বিবর্তিত বাস্তব বিম্ব কি আমরা পাব। এখন একটা প্রশ্ন আমরা পড়তেছি, সেটা বাকিবিতে আসছে, যেহেতু আমরা বাকিবি ক্যাম্পাসে থাকি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেইখানে আমরা এই ধরনের একটা অঙ্ক এখন দেখতেছি। সহজ প্রশ্ন অবশ্য। প্রশ্নটা এরকম যে পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। পানির প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ 1.33, কথাটা আর লিখলাম না, সরাসরি এখানে লিখে দিলাম। গ্লিসারিনের প্রথম অক্ষর জি, কাঁচের গ্লাস ইংরেজি প্রথম জি, তো এখানে গ্লিসারিন তাও জি দিলাম আর কি, ইচ্ছা করলে ক্যাপিটাল জি দিয়ে নিতে পারো। 1.47 কি বললো, পানির প্রতিসরাঙ্ক এত, কাঁচের প্রতিসরাঙ্ক এত। এখানে প্রশ্ন করছে যে এদের মধ্যকার সংকট কোণ কত। সংকট কোণ, সংকট কোণ থিতা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কোন রে থিতা দিয়ে প্রকাশ করি, সি দিয়ে বোঝায় কি ক্রিটিক্যাল সংকট কোণ। তো সংকট কোণের সাথে সম্পর্ক তোমরা নিশ্চয়ই জানো, মিউ ইকুয়াল টু 1/sin থিতা সি। এটি কিন্তু সংকট কোণের সাথে প্রতিসরাঙ্ক সম্পর্ক। মানে এই যে মিউ প্রতিসরাঙ্ক, এটা কার প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্কটা সবসময় কিন্তু হালকা সাপেক্ষিক গণমাধ্যমের প্রতিসরাঙ্ক বোঝায়। তাহলে এখানে একটা মাধ্যম পানি আর এটা হলো গ্লিসারিন। বলতো পানি হালকা না গ্লিসারিন হালকা,
এক্ষেত্রে পানি কিন্তু হালকা, যার প্রতিসরাঙ্ক কম সেই হালকা, এটাও কিন্তু বুঝতে পারো। তাহলে আমাদের এখানে লিখুন লাগতেছে ডব্লিউ মিউ জি। তাহলে মিউ জি বাই মিউ ডব্লিউ সমান 1/sin থিটা সি। তাহলে বা সাইন থিটা সি সমান মিউ ডব্লিউ বাই মিউ সি। এখন বসায় দাও ওই 1.33 বাই 1.47 করলে পুরো থিটা সি পেয়ে যাওয়া। ওকে, এরকম আরেকটা বিষয় এখানে আসি। সেটা হলো যে এরকম একটা প্রশ্ন করলো, একজন ডুবুরি যদি অস্তগামী সূর্য দেখতে চায় তাহলে সে আসলে কত ডিগ্রি কোণে তাকাতে হবে কিংবা কতটুকু উপরে সূর্যকে দেখতে পাবে, এরকম একটা প্রশ্নটা আমি লিখতেছি। একজন ডুবুরি সূর্যাস্ত দেখতে হলে, ডুবুরিকে সূর্যাস্ত দেখতে হলে কত কোণে তাকাতে হবে। এখানে অবশ্য দেওয়া থাকলো তোমার পানির প্রতিসরাঙ্ক 1.3 মিউ ডব্লিউ মানে পানির। তো তোমরা জানো সংকট কোণের বিষয়টা এরকম, আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সেটা এদিকে না যায় আর অবিলম্ব থেকে দূরে সরে যায়, এক পর্যায়ে কিন্তু বিভেদ তল ঘেঁষে যায়। এই যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেই কোণটাকে বলা হয় সংকট কোণ। আলোর আবার প্রত্যাগামিতা ধর্ম আছে, আলোকে এদিকে পাঠাইলে যেমন এদিকে যায়, উল্টা বা এদিকে পাঠাইলে কিন্তু এখানে আসে। তো ধরো এখন সূর্য অস্ত যাচ্ছে, তাহলে এখান থেকে আলো আসতেছে, তাহলে আলো কিন্তু এই দিক দিয়ে যাইতে পারবে। হ্যাঁ, তাহলে একটা মাছ বা একজন ডুবুরি যদি গেলে এখানে ডুবুরি যদি গেলে তাকায় দেখতে চায়, তাহলে ওর কাছে আমরা কোনো বস্তুকে কখন দেখি? যখন ওই বস্তু থেকে আলো এসে আমার চোখে পড়ে। তাহলে সংকট কোণে তাকাইলেই কিন্তু কেবল এই সূর্যাস্তের আলোটা এসে তার চোখে পড়ে। তাহলে এই সংকট কোণ নির্ণয় করবো মূলত। তাহলে আমরা জানি, একটু আগেও আমরা পড়ছি যে আমরা জানি মিউ ইকুয়াল টু 1/sin থিটা সি। তাহলে এখানে সাইন থিটা সি, মিউ বলতে এখানে মিউ ডব্লিউ, হ্যাঁ মিউ ডব্লিউ। তাহলে এখানে সাইন থিটা সি বের করবা, 1/মিউ ডব্লিউ হবে এইখানে। তো মিউ ডব্লিউ 1/ কত 1.33, সুতরাং ওইখান থেকে একটা থিটা সি পাবো। আমি ক্যালকুলেশনটা দেখছি, সেটা 48.75 মতো আসে। এখন প্রশ্নটা আবার কিন্তু একটু কথাটা বদলাই দিতে পারে। 4টা অপশন দেওয়া থাকতে পারে, ক খ গ গ। 1 বলতে পারে যে অনুভূমিকের সাথে এত কোণে তাকাইতে হবে, 2 বলতে পারে উলম্বের সাথে এত কোণে। আমরা যে এই কোণটা পাইলাম এটা কিন্তু এইটা, কারণ এইটাকে যদি এই বরাবর বর্ধিত করি, আসলে এই কোণ যে কথা আর এই কোণ তো এক কথা, তাই না? এটা সমান, একে সাধক বিপরীত কোণ। তাহলে উলম্বের সাথে চিন্তা করলে এই কোণই ঠিক আছে, কিন্তু অনুভূমিকের সাথে বললে তাহলে টোটাল কোণ 90 থেকে এটা বাদ দিলে তাহলে যে কোণটা হবে এটা অনুভূমিকের সাথে। তাহলে অনুভূমিকের সাথে যদি চিন্তা করো, তাহলে অনুভূমিকের সাথে কি ওই টোটাল 90 থেকে এটা বাদ দিলে কিন্তু অনুভূমিকের সাথে, তাহলে 90 মাইনাস 48.75 ডিগ্রি বা কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 41.25 ডিগ্রি কোণে তাকাতে হবে। হ্যাঁ, তাকাতে হবে। এই প্রশ্নটা কিন্তু এভাবে করতে পারে যে অনুভূমিকের সাথে কত কোণে তাকাইতে হবে, উলম্বের সাথে হলে এটাই ঠিক আছে, অনুভূমিকের সাথে এটা। এই আরও কিছু প্রশ্ন তোমাদের পড়ানোর চিন্তা করছিলাম, কিন্তু সময় বোধ আজকে আর পড়ানো ঠিক হবে না।
আশা করতেছি আগামী দিনগুলোতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো এই বিষয়গুলো প্র্যাকটিস করো, চিন্তা করো, যত প্র্যাকটিস করবা ততই শিখতে পারবা। হ্যাঁ, এই তে তোমরা সবাই ভালো থেকো। এই তারপরে যাওয়ার আগে একটু কথা বলি, যারা একাদশ শ্রেণীতে আসো তোমাদের কিন্তু একটা উপবৃত্তির আবেদনের সার্কুলার দেওয়া হয়েছে, কলেজের পেজে দেখে নেবা, সেখানে ফর্মগুলো আছে, সেখানে কোনো একটা কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে যারা আর্থিক অবস্থা খারাপ তারা অবশ্যই আবেদনগুলো জমা দিবা। আর একটা কথা বলি যে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কলেজে যারা সায়েন্সের স্টুডেন্ট, বিশেষ করে যেহেতু আসো আমার ক্লাস সায়েন্সের স্টুডেন্ট সাধারণত করো, তে জিপিএ 4-এর উপরে হলে আবেদন করা যাবে। এই মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কলেজের ইআইএন নাম্বার হচ্ছে হ্যাঁ তোমার 111913, এটা ইউসি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ লিখতে হবে। ভুলে কিন্তু ভিকেবি কলেজ দিলে কিন্তু তোমার ভুল হবে, সেটা কিন্তু করা যাবে না। এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ সেটা। আরেকটা কথা বলি, যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো, গতকাল ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মিটিং হয়েছে, সারা দেশে মিটিং হচ্ছে, যাতে তোমাদের পরীক্ষাটা খুব অচিরেই আমাদের ধারণা করতেছি মিটিংতে যা আবার দেওয়া হয়েছে পরীক্ষাটা শুরু হবে, এবং প্রতি বেঞ্চে একজন করে বসায় পরীক্ষা নেবে। কাজে কেউ কারোর সাথে দেখা দেখি সুযোগ পাবা না, ভালো করে প্রিপারেশন নাও। ধারণা করতেছি মাসখানি পরে হয়তো পরীক্ষাটা শুরু হবে সেপ্টেম্বরে, ধারণা করতেছি, কাজে ওইভাবে প্রিপারেশন নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।